ওকে, তাহলে লাস্ট ক্লাসে আমরা শেষ করছিলাম হচ্ছে ক্রেডিট নোট শেষ করে। আজকে এখন ইনভয়েস পার্টে আপনার বাদ আছে হচ্ছে আমরা কুইক বুকে যেটা করছি সেলস রিসিপ্ট, সরাসরি বিক্রি, সেটা এখানে আমরা করব। এই যে প্লাস আইকন থেকে নিচের দিকে গেলে আসবে হচ্ছে রিসিভ মানি। এটা কিন্তু আপনি বিজনেস থেকে এই অপশনে পাবেন না এখানে। হ্যাঁ, এখানে যেতে হবে আপনাকে এই প্লাস থেকে, এখানে আপনি এই রিসিভ মানিটা পাবেন না। এখানে যেতে হবে আপনার প্লাস থেকে এই রিসিভ মানি এই অপশনে ক্লিক করলে আপনাকে প্রথমে দেখাবে যে আপনি যে মানিটা রিসিভ করবেন, টাকাটা রিসিভ করবেন, সেটা কোথায় রিসিভ করবেন, কোন ব্যাংকে রিসিভ করবেন। প্রথমেই আপনাকে ব্যাংকের নাম দিতে হবে। এখানে দিব আমরা আরবিএস ব্যাংক। নেক্সট। আচ্ছা, এখন দেখেন বলতেছে টাকাটা কার কাছ থেকে আসবে। তাহলে স্বাভাবিকভাবে এখানে আমরা কাস্টমারের নাম দিব। তো ধরেন একটা কাস্টমার যদি আমরা সিলেক্ট করি, ধরেন ডানিয়েল হাসান, এ হচ্ছে আমাদের কাস্টমার। এটা ডেট দিচ্ছি আমরা ধরেন মে মাসের সাপোজ 20 তারিখে এই টাকাটা আমরা পাইছি আর কি। হ্যাঁ, মানে এই ইয়েটা করতেছি সেলস রিসিপ্টটা, মানে ও আমার থেকে জন্য করবে সেলস রিসিপ্ট, আর এই ইয়াতে কি বলে কুইক বুকে করবো আমরা সেলস রিসিপ্ট, আর জেরোতে করবো আমরা রিসিভ মানি। তাহলে ওর কাছে আমি বিক্রি করছি কি, ধরেন এটা একটা বিক্রি করছি, আর কি বিক্রি করছি, ধরেন মাউস বিক্রি করছি। হ্যাঁ, এটা 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 ধরেন আমি একটা না, এটা চারটা বিক্রি করছি, আর এটা বিক্রি করছি 5টা। ঠিক আছে, তাহলে 1190 টাকা এটা হবে আমার রিসিভ মানি, মানে আমি সরাসরি সেলস রিসিভ করতেছি আর কি। হ্যাঁ, এখানে আমি সেভ করে দিব। কি বলছে, ও ট্যাক্স রেট দেয়নি, সরি। এই যে এখানে ট্যাক্স অ্যাড করতে হবে। ট্যাক্স কত, এটা এটা কি হবে বলেন তো আমাদের সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স কই, ট্যাক্স অন সেলস, সেলস ট্যাক্স ধরেন 15% একটা ধরে নিলাম আমরা, 15%। এখন এটাকে আমরা সেভ দিব। ওকে, এখন এইটা যদি আমরা, এটা কোথায় পাবো, এখানেই পাবো আমরা। হ্যাঁ, এখানে পাবো যে ড্যানিয়েল হাসান, ড্যানিয়েল হাসানের নামে আমাদের, ড্যানিয়েল হাসান আমাদের নামে আমাদের ব্যাংকে এই যে এত টাকা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, রিসিভ এত টাকা, এবং ওর ব্যালেন্স, এটা কিন্তু এটা কিন্তু ওর ইয়া না, মানে এটা এটা কিন্তু টোটাল ব্যালেন্স। ঠিক আছে, আমার যে এই ব্যাংকের যে স্টেটমেন্টটা তৈরি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে সেটার ব্যালেন্স। আর এটা হচ্ছে স্পেন্ড বা রিসিভ, এখান থেকে আমরা এখন টাকা খরচ করি নাই, যার কারণে এখানে স্পেন্ডে টাকা যায় নাই। আর এই যে রিসিভে আমরা এখন পর্যন্ত টাকা রিসিভ করছি, টাকা এখন পর্যন্ত শুধু টাকা রিসিভ করছি। কারণ কি বলেন তো, আমরা শুধুমাত্র সেলসের কাজ করছি, এখনো তো পার্চেসের কাজ করি নাই, মানে সাপ্লাইয়ের এন্ডে কাজ এখনো করি নাই, যার কারণে আমাদের স্পেন্ডে কোনো টাকা যায় নাই। ওকে, আর এই ব্যালেন্সটা কি, এই যে আরবিএস ব্যাংক যে আছে, এই ব্যাংকের কিন্তু আস্তে আস্তে একটা স্টেটমেন্ট তৈরি হচ্ছে এখানে। এই যে স্পেন্ড এবং রিসিভ মিলে একটা স্টেটমেন্ট তৈরি হচ্ছে। আমরা কি আমরা কিন্তু কুইক বুকে এটা এইভাবে পাইনি, আমরা শুধু একটা টোটাল ব্যালেন্স পাইছিলাম। ঠিক আছে, বা টোটাল ট্রানজ্যাকশনটা পাইছিলাম। এখানে কিন্তু দেখবেন যে এরকম একটা স্টেটমেন্ট তৈরি হচ্ছে। আমরা যখন রিকনসাইল করব, এখানে দেখেন এই যে এখানে স্ট্যাটাস কি, এটা বলতেছে আনরিকনসাইলড। ঠিক আছে, আমরা কিন্তু তখন একটা একটা করে রিকনসাইল করে ফেলবো। বুঝতে পারছেন, এখানে ইয়াতে কুইক মানে জেরোতে রিকনসাইল করাটা যদি খালি আপনি বুঝতে পারেন, তাহলে কুইক বুক থেকে সহজ। এবং এখানে চেক অ্যান্ড ব্যালেন্স বেশি, এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। বাট কুইক বুকসটা হলো মার্কেট বেশি আর কি। হ্যাঁ, এখানে কি আর কেউ জয়েন করলো না? ওকে, তাহলে আমরা আবার একটু জেরোতে যাই। আচ্ছা, তাহলে এই রিসিপ্ট মানি করার কারণে দেখেন আমাদের কাস্টমার রিলেটেড যে টপিকগুলো ছিল সবগুলা কিন্তু সম্পূর্ণ হইল। আমরা কোড করছি, কোড থেকে এটাকে ইনভয়েসে ক্রিয়েট করছি। এখানে ছিল ছিল নাম কি ছিল, কোড।
লাস্ট ক্লাসটা দেখবেন, কোড থেকে আমরা ইনভয়েসে কনভার্ট করছি। আমরা এটা ইনভয়েসই সব জায়গায়, হ্যাঁ, এটা আমরা ইনভয়েস আবার নতুন করে করছি, সেটা আবার পেমেন্ট আমরা কিভাবে নিব সেটা দেখছি। যদি ক্রেডিট নোট হয়, সে ক্রেডিট নোটটা দুইভাবে দেখছি। একটা হচ্ছে যদি আমার টাকা পাওয়ার আগে আসে তাহলে কিভাবে হবে, টাকা পাওয়ার পরে হলে মানে টাকা আমি দিয়ে দিছি, তারপর আমার ক্রেডিট নোট মানে টাকা আমাকে দিয়ে দিছে, এরপর যদি ক্রেডিট নোট হয় তখন কিভাবে করব, ঠিক আছে। এরপর আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কিভাবে দেবো, রিসিপ্ট মানির মাধ্যমে। হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স রিসিপ্ট মানির মাধ্যমে দিব। আর কার কাছ থেকে দিব, কাস্টমারের জায়গায় লিখবো, আমরা একটা অ্যাড করবো ওপেনিং ব্যালেন্স নামে, ঠিক আছে। এইভাবে ছাড়া আপনি জার্নাল করে কিন্তু দিতে পারবেন না, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কিন্তু আপনি জার্নাল করে দিতে পারবেন না, এইভাবে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা মোটামুটি আজকে যেটা করলাম, এটা হচ্ছে রিসিপ্ট মানি। মানে হচ্ছে এখানে আমরা যেটা সেলস রিসিপ্ট করছি কুইক বুকে, সেটা এখানে সরাসরি রিসিপ্ট মানি। রিসিপ্ট মানি করার সময় আমরা ব্যাংক দিয়ে দিছি কত টাকা হবে, একদম প্রোডাক্ট সার্ভিস দিয়ে সেভ করে দিলাম, বাস টাকা রিসিভ হয়ে গেল, ওই প্রোডাক্ট আমার সেল হয়ে গেল সরাসরি। ওকে, তাহলে আমার কাস্টমার এন্ডের যেগুলো কাজ আছে এগুলো মোটামুটি আমরা জিরোতে শেষ করেছি। আর আপনার ডকুমেন্ট যেগুলো আছে, ডকুমেন্ট আজকে আমি সবগুলো দিয়ে দেবো, নো প্রবলেম। ওকে, টেনশন করেন না। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে যাই, আসেন কি ছিল ক্রেডিট নোট। আচ্ছা, আমরা চলে যাই, আসেন উপরে জানা গেল সাপ্লায়ারে যাব। হ্যাঁ, এই বিজনেস থেকে যদি আমি যে বিলস টু পে, এই যে অপশনগুলো আছে, একটা জিনিস মনে রাখবেন, জেরোতে অপশন, একটার অপশন দুই জায়গায় পাবেন। যেমন এখানে আমরা পাইছি 4টা, বাট আমার রিসিভ মানি করতে হলো এখান থেকে, এটা কিন্তু ওখানে নাই। হ্যাঁ, ঠিক তেমনি বিজনেসের আন্ডারে বিলস টু পে, এখানে যদি যান, এখানেরও কিছু অপশন আপনি এখান থেকে, যেমন স্পেন্ড মানি যখন আপনি সরাসরি প্রোডাক্ট কিনবেন। এক্সপেন্স আমরা কুইক বুকে এক্সপেন্স করছি না, সেটা। ওকে, তো এখানে ধরেন আমরা কি করব, পারচেজ অর্ডার করব প্রথমে। আমরা কুইক বুকেও কিন্তু পারচেজ অর্ডারই প্রথমে করছি। পারচেজ অর্ডারটাকে আমরা, আমার পারচেজ অর্ডার মানে কি, সাপ্লায়ারের এস্টিমেট কোড করবে। ওকে, আচ্ছা, এখানে কি যাব, কিসে যাব, আমরা নিউ পারচেজ অর্ডারে যাব। নিউ পারচেজ অর্ডারে গেলে এটা কি বলে, নিউ পারচেজ অর্ডারে গেলে এই দেখেন, এতক্ষণ আমরা যাদেরকে অ্যাড করেছি তারা সবাই আমাদের কি হয়েছে, কাস্টমার। এখন কিন্তু আপনি কাস্টমার লিস্টে, এই যে ধরেন কাস্টমার লিস্টে কিন্তু আপনি এখন নাম পাবেন। আগে কি ছিল, কন্ট্যাক্টে ছিল সবাই। হ্যাঁ, হ্যাঁ, এখন যখন আমরা আবার এক্সপেন্সের কাজ করব সাপ্লায়ারের, তখন আবার সবাই সাপ্লায়ারে চলে যাবে। এই ইন্টারনেটটা এরকম স্লো জন্যই মনে হয় ওনারা জয়েন করতে পারতেছে না, নাকি না, একই ব্যক্তি দুই জায়গায় হতে পারবে না। হ্যাঁ, করতে পারেন, তখন নামটা একটু চেঞ্জ করে দিতে হবে তার। কারণ কি, যখন একই ব্যক্তিকে একই নামে দুই জায়গায় দিবেন, তখন তো প্রফিট এন্ড লস কাউন্ট হবে না, কাউন্ট করতে পারবে না, বুঝছেন না। এই দেখেন, এখন আমাদের কাস্টমারে কিন্তু এই কটা নাম আছে, ড্যানিয়েল হাসান, এটা এই কটা নাম আছে। ওকে, আচ্ছা, এখন এটা আমরা একটু মিনিমাইজ করি। আচ্ছা, যাই হোক, এখন আমরা দিব একজন, ধরেন কাস্টমারের নাম দেই, সরি সাপ্লায়ারের নাম দেই চার্লস। ওকে, চার্লস, আমাদেরকে, এর কাছে আমরা একটা পারচেজ অর্ডার পাঠাচ্ছি, মানে ভাই তোমার কাছ থেকে কত তারিখে আমরা একটা প্রোডাক্ট কিনতে পারি। হ্যাঁ, এই একটা ওর কাছে পাঠাচ্ছি, এটা জুনের 3 তারিখ, 2 তারিখ, আমরা একটু মেতে যাই, একটু ব্যাক ডেটে করি। ওই জন্য তো কাস্টমারের লিস্টটা দেখলাম, কাস্টমার ছিল না, লিস্ট দেখতে হবে না, কারণ যদি একই ব্যক্তিকে দুই জায়গায় পাঠায় দেন তাহলে তো হবে না। অবশ্য রিয়েল লাইফ কাজ করতে গেলে এই ঝামেলা হবে না, কারণ আপনার লিস্ট মানে সাপ্লায়ার থাকবে আলাদা, কাস্টমার থাকবে আলাদা। এখানে তো আমরা একসাথে তুলছি বলে এখন যে কাউকে যে জায়গায় দিচ্ছি বলে না, এটা হচ্ছে। এই এটা, এখানে চার্লসের নাম নাই দেখেন। হুম, তাহলে চার্লসকে দিলাম ডেট দিলাম 12 তারিখ, এটা ডেলিভারি ডেট দিব, ধরেন এটা আনুমানিক ডেলিভারি ডেট দিলাম আমি 30 তারিখ। পার্চেজ অর্ডার নাম্বারটা চলে আসছে। রেফারেন্স, যদি কোনো রেফারেন্স থাকে দিলাম, অথবা আমি একটা পিওর রেফারেন্স দিলাম আর কি এখানে, মনে করেন। হ্যাঁ, এখন আসেন আইটেম কি কি কিনবো। আইটেম তো আমার আগে অ্যাড করা আছে, শুধু এই আইটেমগুলো, উনি আমার ধরেন আগের সাপ্লায়ার, ওনার কাছ থেকে শুধু এই আইটেমগুলো আমি কিনবো। যদি এমন কোনো নতুন আইটেম হয়, তাহলে আইটেমটা আমাকে কি করতে হবে, এই যে অ্যাড আইটেমে গিয়ে আগে এই আইটেমটা অ্যাড করে নিতে হবে। না না, চার্ট এখন কেন,
প্রোডাক্ট এন্ড সার্ভিসের লিস্টে হ্যাঁ আইটেমটা অ্যাড করে নিতে হবে। ধরেন আমি ওনার কাছ থেকে কি কিনবো, এইচপি একটা এটা কিনবো, মাউস, ধরেন এটা কিনবো আমি 10টা, আর এটা কিনবো আমি ধরেন 5টা। 10টা হয় নাই? এবার হয়েছে তো নাকি? ওকে, এখন আমাকে ডিফল্ট যেটা করতে হবে, ট্যাক্স অ্যাড করতে হবে। ট্যাক্স কত? এখানে যাবে আমার পারচেজ ট্যাক্স কি আছে দেখি। পারচেজ ট্যাক্স না, এখানে আমরা লিখছি এক্সপেন্স ট্যাক্স। হ্যাঁ, জেরোতে ওরা পারচেজটাকে মানে সব যেখানে টাকা খরচ হচ্ছে এই প্রতিটা জায়গাকে ওরা এক্সপেন্স বলে কাউন্ট করে, ঠিক আছে? যার কারণে আমরা এখানে এক্সপেন্স ট্যাক্স লিখছি। ধরেন আমি ধরতেছি 10% এটাতে, আর এটাতে ধরলাম 15%। ওকে, এখন যদি আমার ডিসকাউন্ট দিতে হয়, ধরেন ও বললো যে আমি ওকে বললাম যে ভাই তুমি কিন্তু আমাকে এতটুকু ডিসকাউন্ট দিবা, আমি যে ডিসকাউন্ট রেটটা তোমাকে এখানে তুলে দিয়ে তারপর এটা বাড়াচ্ছি। এখানে দেখেন আমরা যখন কাস্টমারের ক্ষেত্রে কোড করছি তখন কিন্তু আমরা পার্সেন্টেজ এবং ভ্যালু দুটোই বসাতে পারছি, এবং তারপর থেকে কোথাও আর আমরা ভ্যালু বসাতে পারছি না, সব জায়গায় পার্সেন্টেজ। এখানেও দেখেন শুধু পার্সেন্টেজই আছে, এখানে অন্য কিছু বসাতে পারবেন না। শুধু কোড করার সময় আপনি ভ্যালু অথবা পার্সেন্টেজ দুটোই বসাতে পারবেন যেটা চান। বাট এই কোডের পর থেকে ইনভয়েস থেকে শুরু করে বাকি যে জায়গায় আছে সেখানে আপনি ভ্যালু বসাতে পারবেন না, সেখানে আপনাকে অবশ্যই পার্সেন্টেজেই বসাতে হবে। এখন যদি আপনার ধরেন টোটালের উপর 100 টাকা ডিসকাউন্ট হয়, তাহলে ওটাকে আপনাকে পার্সেন্ট বের করে এখানে বসাতে হবে। হ্যাঁ, ধরলাম এটাতে আমি 2% আর এটাতে ধরলাম আমি 5%। না, পার্সেন্ট দেওয়া লাগবে না, এই যে উপরে পার্সেন্ট ওখানে ফিক্স করা, এখানে শুধু 2 আর 5 লিখলেই পার্সেন্ট হিসেব করে নেবে। এখন ধরেন যদি আমরা একটু ম্যানুয়ালি হিসেব করি, তাহলে আমার কত আসছে, 1176 টাকার উপরে 2% প্লাস 237 টাকার উপরে 5% মিলে আমার এখানে দেওয়া আছে দেখেন 10% ভ্যাট আর এটা। আচ্ছা, ডিসকাউন্টটা কোথায় গেল? ও, এখান থেকে অটো মাইনাস হয়ে কিন্তু এই রেটটা আসছে, ঠিক আছে? এখানে আর আলাদা করে দেখাবে না। এটা আমরা কি করব, সরাসরি অ্যাপ্রুভ করে দিব। ওকে, এটা এখন অ্যাপ্রুভ। এখন ধরেন এখানে যদি আপনার কোনো কিছু পরিবর্তন লাগে তাহলে এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এবং এইটাকে যদি আপনি বিলে কনভার্ট করতে চান, আমরা কি করছি, আমরা হচ্ছে পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করছি কুইকবুকে। সেম এটা যদি আপনি বিলে কনভার্ট করতে চান তাহলে এখান থেকে এই কপি টু বিলে দিতে হবে। দেখেন এই কপি টু বিল বা পারচেজ অর্ডার থেকে নিজেই আছে। আবার ইনভয়েস, এখানে ইনভয়েস কথাটা সেলস মানে এক্সপেন্সের ক্ষেত্রে কেন আসতেছে বলেন তো জেরোতে? এখানে তিনটা অপশন, একটা হলো বিল, এটা পারচেজ অর্ডার। এটা তো আমি পারচেজ অর্ডার থেকে পারচেজ অর্ডার তো আর কপি করবো না, এটা করা যাবে না। বাট পারচেজ অর্ডার থেকে ইনভয়েস, এই ইনভয়েস কথাটা এখানে আসার তো কথা না। ইনভয়েস তো কিসের ক্ষেত্রে? সেলসের ক্ষেত্রে না। তো ইনভয়েসটা এখানে কেন আসলো বলেন তো? ধারণা আছে কোনো? নাই। এটা ধারণা থাকার কথাও না, কারণ এটা অ্যাকাউন্টিং টার্মস না। জেরোতে যেটা হয়, জেরোতে সে সব ধরনের মানে কি বলে কাগজ, রিসিট, সব ধরনের কাগজকে সে ইনভয়েস বলে কাউন্ট করে। একটা হচ্ছে পারচেজ ইনভয়েস, একটা হচ্ছে সেলস ইনভয়েস। আমরা এখানে বিল করতেছি ঠিকই, কিন্তু আপনি যখন আচ্ছা একটা ইনভয়েস হয়ে গেলে আমি দেখাবো, ওখানে দেখবেন যে যখন আপনি সেলস ইনভয়েস করতেছেন ওখানে লেখা থাকে ট্যাক্স ইনভয়েস, নিচে লেখা থাকে বা পাশে লেখা থাকে ট্যাক্স ইনভয়েস। কিন্তু যখন আপনি এরকম বিল করবেন, বিলটার কিন্তু আপনার কোনো ইনকাম না, বিলটার জন্য আপনি কোনো ট্যাক্স দেন, পারচেজ ট্যাক্স থাকতে পারে সেটা অন্য হিসাব, সেটা কিন্তু আমার সেলসের সাথে অ্যাড হয়ে যায়। তার মানে যখন আপনি পারচেজ করেন, পারচেজ করার সময় আপনার কিন্তু আলাদা কিছু থাকে না, তখন ওই যে ইনভয়েসটা পাঠাচ্ছে সেটার এগেনস্টে জাস্ট আপনার একটা ডকুমেন্ট, যার কারণে এখানে ইনভয়েস লেখাটা আছে। জেরোতে পারচেজ ইনভয়েস এবং সেলস ইনভয়েস বলে ওরা সবকিছুকে কাউন্ট করে। ওকে, তো আমরা এটা নর্মালি এখন করব বিল আপাতত, ঠিক আছে? বিলে ক্লিক করে দেখেন এখানে আপনার সরাসরি অ্যাপ্রুভ বা অ্যাউটিং অ্যাপ্রুভাল বা পেমেন্ট এখানে যাওয়ার কোনো অপশন নাই। আপনাকে ক্রিয়েট ড্রাফটে আগে ক্রিয়েট করতে হবে। মানে আপনার এই যে পারচেজ অর্ডারটা যেটা আমরা একটা ড্রাফট করে রাখছিলাম, পারচেজ অর্ডার মানে কি এস্টিমেটের অপোজিটটা, কোটের অপোজিটটা ড্রাফট করে রাখছিলাম, সেটাকে আমি ওকে বললাম ভাই আমার তোমার ফুল প্রোডাক্টটা পাঠিয়ে দাও। ও তখন কি করলো, ইনভয়েস করলো, আর আমরা এখান থেকে পারচেজ অর্ডার থেকে বিলে ক্রিয়েট করলাম। ওকে,
এখন কিন্তু এটার কিন্তু ইম্প্যাক্ট আছে আমার ইয়াতে, ব্যালেন্স শিটে। তার মানে আমার ব্যাংক থেকে টাকা কমবে, মানে আমার সরি আমার এখানে ইয়াতে ব্যাংক এখন তো পেমেন্ট করি নাই ব্যাংক থেকে না, এখানে আমার কি হয়ে আছে, অ্যাকাউন্টস পেয়েবল, পেয়েবলে টাকা বাড়বে। আর আমার কি হবে, এই যে ইনভেন্টরিটা আসছে, ইনভেন্টরি অ্যাসেটে টাকা বাড়বে। ওকে, আচ্ছা দেখেন, এখন এটা আমার হয়ে আছে কোথায়, এটা আমার বিলস টু পেতে যদি যাই অথবা পারচেজ ওভারভিউতে যদি যাই, আমি সেন্টারগুলোকে দেখাচ্ছি। এখান থেকে পারচেজ ওভারভিউতে আসলে আপনার এই যে বিল, ঠিক আছে, প্রথমে ছিল একটা পারচেজ অর্ডার, এরপর আমার বিল, না এখানেও পারচেজ অর্ডারেই আছে। আচ্ছা বিল অলে অলে যাই, আচ্ছা পারচেজ অর্ডার একটা বিল্ড হয়ে গেছে না। আচ্ছা, মানে আমরা একটা পারচেজ অর্ডারকে বিলে কনফার্ম করছি না, যার কারণে ওটা বিল্ড অবস্থায় আছে। এখানে এটা শো করার কথা, একটু ওয়েট করি। ও এখন এটা ঘুরতেছে, একটু ওয়েট করি। আসছে কি, নিউ বিল, ইম্পোর্ট বিল যেটা করলাম বিল্ড, সেটা গেল কোথায়, ড্রাফট। এটা বিলের ড্রাফটেই থাকার কথা না, নাকি এখনো সেভ হয় নাই নেটের কারণে? আবার রিফ্রেশ দিই। আমরা ওখানে মনে আছে সেভ করার সময় আমরা সিলেক্ট করছিলাম ড্রাফটে থাকবে, তাই তো? সিলেক্ট করছিলাম কি, এটা ডিফল্ট ড্রাফটেই থাকবে, কারণ আপনি পারচেজ অর্ডার থেকে অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আপনি ড্রাফট ছাড়া অন্য কোথাও নিতে পারবেন না। ওকে, হ্যাঁ ড্রাফটেই তো থাকার কথা, এটা এখনো আসতেছে না কেন? এখানে আর কিছু আছে? পারচেজ অর্ডার, এটা ওপেন করি। এটা হচ্ছে আপনার বিল হয়ে আছে এখানে, হ্যাঁ। এটাকে আমরা এখন কপি টু, বিলই তো করলাম, বিল তো হয়ে আছে, কিন্তু এখানে আর আসতেছে না কেন? এটা আমার বিলের ড্রাফটে থাকার কথা, ঠিক আছে, এটাকে আমি আবার অ্যাপ্রুভ করে দিই, দেখি। অ্যাপ্রুভ, না ডেট, ডিউ ডেট ক্যান বি এমটি, ও আচ্ছা ডিউ ডেটটা দেই। আর এটা আগেরটা মনে হয় সেভ হয় নাই, তা না হলে তো বিলের ড্রাফটেরও থাকবে। আচ্ছা এই দেখেন, এই যে এটা বিল, হ্যাঁ এটা রেফারেন্স নাম্বার সহ আসছে, ঠিক আছে। বিল এটা কোথায় আছে এখন, এই মুহূর্তে আছে, এটা অ্যাপ্রুভ যেহেতু আমি করে দিয়েছি, এটা আছে এখন অ্যাওয়েটিং পেমেন্টে, হ্যাঁ। বিল কি হলো, আমরা পার্চেজ অর্ডার থেকে বিলে গেলাম, বিলে যাওয়ার পরে বিলটা আমরা অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করার পরে সেটা থাকলে এখন পেমেন্টের অপেক্ষা, মানে বিল অ্যাপ্রুভ, বিল রেডি। আমরা যেমন এস্টিমেট থেকে বিল কনফার্ম করছি, ওখানে কিন্তু আবার অ্যাপ্রুভ করা লাগে না, ওখানে সরাসরি আমরা পেমেন্ট নিতে পারছি, পেমেন্ট দিতে পারছি। তাহলে এখন আমার বিল রেডি। এখন যদি আমি এটা পেমেন্ট করি, বিল মানে কি, আমি টাকা দিব, মাল কিনতেছি, তাই না? এখন যদি আমি এটা পেমেন্ট করি, আচ্ছা এইটা টোটাল অ্যামাউন্ট এখানে দেওয়া আছে, এখানে চলে আসছে, এই যে এই দেখেন, এটা টোটাল অ্যামাউন্ট এখানে চলে আসছে। এখন যদি এমন হয় যে বিলটা আমি কিছুটা ডিউ রাখবো, পার্সিয়াল পেমেন্ট করতে পারবো না, জাস্ট এখানে আমি সংখ্যাটা চেঞ্জ করে দিব, ধরেন আমি 1000 টাকা পেমেন্ট করবো, 1000,
এখানে দিয়ে আমি পেইড ডেট, এটা আমি কিনছি কবে, মের কয় তারিখে কিনছি, 2 জুন ডেট, ডিউ ডেট, আচ্ছা ধরেন 2 জুন, আজকেই দিব টাকা। পেইড ফর্ম কোন ব্যাংক থেকে দেবো, আরবিএস থেকে দেবো, রেফারেন্স ধরেন একটা রেফারেন্স দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে যদি আমি অ্যাড পেমেন্ট করি তাহলে কিন্তু আমার এই 1000 টাকা এই বিলের এগেনস্টে পেমেন্ট হয়ে যাবে, 500 টাকা বাকি থাকবে। দেখেন এই যে এখানে বলছে পেইড 1000, ডিউ কত, 500। এখন যদি এখানে আমি আবার টিক দেই, দেওয়ার পর এটা পেইডে যাব আমি, এটা যদি আমি ওপেন করি, ওপেন করে ধরেন পরের ডেটে, যেখানে ব্যালেন্স কত দেখাচ্ছে এখন 500, এখন ধরেন ডেট আমি দিলাম, এটা ওটা পেমেন্ট করছি আমি 2 তারিখে, যেহেতু আজকে 3 তারিখ, অ্যাডভান্স দেওয়ার উপায় নাই, আজকেই ধরেন দিলাম, আবার পেমেন্ট করলাম। ডেট তো কোনো সমস্যা না, ডেট যেটা থাকবে ওই ডেটে দিব, তাই তো। এটা কোন ব্যাংক থেকে দিলাম, ধরেন ওই আরবিএস থেকে দিলাম, রেফারেন্স একটা দিলাম, এরপর অ্যাড পেমেন্ট করলাম, তাহলে কি হলো, আমার জিরো হয়ে গেল এবং আমার বিল পেমেন্ট হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করেন, জেরোর সেকেন্ড ব্যালেন্স এবং জেরের পেমেন্ট সিস্টেম কিন্তু কুইক বুকের থেকে ভালো। কারণ কি, কুইক বুকে আপনার একটা পেমেন্ট দিতে গেলে ওই রিসিভ মানিতে যেতে হয় বা আপনার পেমেন্টে যেতে হয়, যে আর একটা উইন্ডোতে কাজ করতে হয়। এখানে কি আছে, জাস্ট নিচেই থাকে, আপনি পেমেন্টটা অ্যাড করে অ্যাড পেমেন্ট দিলেই পেমেন্ট হয়ে গেল। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম একটা পারচেজ অর্ডার আমরা কিভাবে করব। পারচেজ অর্ডার অবশ্য আপনার অনেক মানে কম লাগবে পারচেজ অর্ডার, যেমন এস্টিমেট কি আমরা সবার ক্ষেত্রে করবো নাকি। এরপরে সেম জিনিস আমরা বিল, ওটাকে বিল কনভার্ট করতে পারি বা নিজেরা একটা সরাসরি বিল করতে পারি। এখন ধরেন যদি আমরা বিলের সেন্টারে আসি, ওভারভিউ, আমার এই বিলের এগেনস্টে কোনো বিল কেন দেখাচ্ছে না, এটা কি আপডেট হচ্ছে না নাকি? হ্যাঁ, আচ্ছা সিঅল, সিঅল, একটু সিঅলে যাই, এতক্ষণ তো এই সিঅলটা আসে নাই, সিঅলে গেলে এখন বিলটা দেখাবে। পাইছি একটা বিল, যেটা আমার 2 ধাপে পেমেন্ট করছি, পুরোটা ক্লিয়ার, ওই তো। এখন যদি আমি এস্টিমে মানে কি বলে এটা, পার্চেজ অর্ডার না দিয়ে সরাসরি বিল করতে পারি, জাস্ট এই যে এখান থেকে নিউ বিলে যাব, ঠিক আগের মতোই, ঠিক আছে। এই বিলটা আমি কোথা থেকে, মানে কার কাছ থেকে, মানে কাকে এটা পেমেন্ট মানে ইয়া করতেছি, বিলটা করতেছি, সে কাস্টমারের নাম দিতে হবে, ধরেন এর নাম দিলাম। এই বিলটা কবে হবে, এই বিলটা হবে হচ্ছে আপনার ধরেন মের 14 তারিখে। ডিউ ডেট, ডিউ ডেট ইয়াতে যেমন ধরেন ডিউ ডেটটা অটোমেটিক চলে আসছে, এখানে কিন্তু ডিউ ডেটটা দিয়ে দিতে হবে, হ্যাঁ। ডিউ ডেট ধরেন দিলাম 30 তারিখ। আইটেম কি, সেম আগের মতোই, একটা আইটেম দিয়ে দেখাচ্ছি আমি। ট্যাক্স রেট মনে করেন যে এখানে এক্সপেন্স ট্যাক্স 15%, ঠিক আছে। এই জাস্ট এটা অ্যাপ্রুভ করে দিবেন, বিল ক্রিয়েট হয়ে গেল। ডিসকাউন্ট দিলে দিবেন, কোনো সমস্যা নেই। এখানে তো ডিসকাউন্ট আপনি প্রতি ঘরে দিতে পারেন, কিন্তু দিতে পার ওই কুইক বুকে যেমন ম্যানুয়ালি দিতে হবে প্রতি ঘরে। হ্যাঁ অবশ্যই আছে ডিসকাউন্ট, খেয়াল করেন নাই? আচ্ছা দাঁড়ান, দাঁড়ান 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 দাঁড়ান, আচ্ছা ডিসকাউন্ট আবার যাচ্ছি। এইটা ধরেন একটার দাম কত আসলে আমার ভ্যাট সহ, 57 টাকা। জাস্ট এটা পেমেন্ট করব কিভাবে, এখানে পেমেন্ট ডেট দিব, কত তারিখে পেমেন্ট হয়েছে, ধরেন এটা 31 তারিখে পেমেন্ট হয়েছে, আর না বিল হচ্ছে 30 তারিখ, ইয়াতে ধরেন 31 তারিখে পেমেন্ট হয়েছে, কথার কথা, ঠিক আছে। পেইড ফর্ম কোন ব্যাংক থেকে দিয়েছেন সেই ব্যাংক, রেফারেন্স নাম্বার, চেক টেক নাম্বার থাকলে দিলেন, অ্যাড পেমেন্ট দিলেন, ঘটনা শেষ। ওকে, এখন এটাতে আমরা কি করলাম, পারচেজ অর্ডার সে থেকে কনভার্ট টু বিল, আর বিল আলাদা করে করলাম, ঠিক আছে। এখন আসেন এখানে আর কি আছে, এখন যদি এটা এটা তো করলাম আমরা বাকিতে বিক্রির ক্ষেত্রে, বাকিতে বিক্রির ক্ষেত্রে করলাম না। এখন যদি এমন হয় যে আপনার সেলস রিসিভ করতে হবে, মানে সরাসরি আমি টাকা দিয়ে কিনে নিব, একটু আগে কি করছি আমরা, রিসিভ মানি করছি না, সেল ওই, হ্যাঁ সরাসরি না, এর আগে সরাসরি বিক্রি করছি, রাইট, মানে আমি টাকা রিসিভ করে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, রিসিভ মানি করছি। ঠিক এটার ক্ষেত্রে কি হবে, এক্সপেন্স মানি। এই যে দেখেন এই প্লাস নিউ এখানে, এখানে দেখেন এই যে স্পেন্ড মানি, ঠিক আছে।
তাহলে স্পেন্ড মানি করলে আমি কি হবে, আমি সরাসরি টাকা দেবো এবং যে প্রোডাক্টটা এখানে লিখবো সেই প্রোডাক্টটা আমি সরাসরি টাকা দিয়ে কিনছি, মানে বাকি বকেয়ার কোনো বিষয় নেই। নগদ নগদ। কুইক বুকে আমরা যেটা করছি সেলস রিসিপ্ট, আর ইয়ার ক্ষেত্রে করছি হচ্ছে আমরা এক্সপেন্স, সেটা এখানে করতেছি আমরা হচ্ছে একটা রিসিপ্ট মানি আর একটা হলো স্পেন্ড মানি। টাকা নিব এবং টাকা দিয়ে দিব। এখন দেখেন এখানে, ওখানে যেমন রিসিপ্ট মানির ক্ষেত্রে প্রথমেই বলছে আপনাকে কোন ব্যাংকে নিবা, এখানে তেমন প্রথমেই বলছে আপনি কোন ব্যাংকে দিবেন, কোন ব্যাংক থেকে দিবেন। ধরলাম আমরা আরবিএস থেকে দিব, নেক্সটে যাই। দেখেন এখন কাকে দিবেন, আমার সাপ্লায়ারকে দিব। আমার সাপ্লায়ারকে ধরি, এ দিয়ে কেউ আছে কিনা, এই যে কাস্টমার মানে ইয়ার কন্ট্যাক্ট লিস্টে দেখেন যে ওপেনিং ব্যালেন্স কিন্তু এটা দেখাচ্ছে। ওপেনিং ব্যালেন্স আমরা কেন অ্যাড করছিলাম, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দেওয়ার জন্য। ধরেন এই প্যাট্রিককে নিলাম, নিয়ে ওকে আমি টাকা দিচ্ছি সরাসরি, কারণ আমার ট্রানজ্যাকশনটা হয়েছে 30 তারিখ, 30 তারিখের ডেট দিব স্বাভাবিক। এখানে ধরেন আমি একটা রেফারেন্স নাম্বার দিব। এখন আইটেম কি কি কিনতেছি ওর কাছ থেকে আমি, ধরেন আইটেম কিনতেছি আমি ডেল একটা কিনলাম, আর একটা কিনতেছি আমি এসএসডি। হ্যাঁ, এখন এইটা ধরেন আমি কিনতেছি হচ্ছে 10টা, আর এইটা কিনতেছি আমি হচ্ছে ধরেন 16টা। ঠিক আছে, ডিসকাউন্ট তো আপনি দিবেন না, এটা তো হচ্ছে আপনার, আপনি কিনতেছেন, ডিসকাউন্ট দিবে কে আপনাকে, ওখান থেকে ডিসকাউন্ট আসবে ওখান থেকে, এবং এখানে হলো আপনার এক্সাক্ট অ্যামাউন্টটা আপনি বসাই দিবেন। ওকে, আচ্ছা এটার ধরেন এক্সপেন্স ধরলাম আমি এটা 20% ট্যাক্সে কিনতেছি। এত ট্যাক্স থাকবে না, আমি জাস্ট এমনি দেখাচ্ছি আর কি। এটা ইউনিট প্রাইস মাত্র 6 টাকা, কি এটা, ও আচ্ছা বুঝছি, $6, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা কি করব, জাস্ট সেভ করে দিব। সেভ করে দিলে এটা কি হবে জানেন, আপনার কয়েকটা জায়গায় ইমপ্যাক্ট পড়বে। কোন কোন জায়গায় ইমপ্যাক্ট পড়বে, প্রথমে পড়বে আপনার ব্যাংকে, ব্যাংক থেকে আপনার টাকা চলে যাবে, আপনি স্পেন্ড মানে টাকা দিয়ে দিচ্ছেন। দ্বিতীয় ইমপ্যাক্ট করবে আপনার ইনভেন্টরিতে, এই যে এখানে যা যা লিখছেন, যতগুলো লিখছেন এগুলো আপনার ইনভেন্টরিতে যোগ হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন এখন এই যে আমরা ইয়া গেলাম কোথায়, প্যাট্রিক, আচ্ছা ব্যাংক, ব্যাংকে এটা কোনটা করলাম লাস্ট, এটা না না এটা না, ওটা ছিল 144 সামথিং। এটা ও হ্যাঁ এটা রাইট রাইট। দেখেন এই যে এখন দেখেন আমরা যে এখন সেলসের কাজ শুরু, মানে সরি, আমরা যে এখন এক্সপেন্সের কাজ শুরু করছি না, এখানে দেখেন আমার স্পেন্ড মানিতে কিন্তু টাকা চলে যাচ্ছে। ওকে, মানে এই ব্যাংকে কিন্তু আমি যেহেতু একটা ব্যাংক থেকেই লেনদেন করতেছি, এই ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন মানে কুইক বুকটা একটু ভালো মতো করলে জেরোটা একটু সহজ হয়ে যায় আর কি, তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, তাহলে এখন আমরা ধরেন একটা পার্চেজ অর্ডার করে সেটাকে বিলে কনভার্ট করতে পারবো, আবার বিল করে সেটা পেমেন্ট আমি ভাঙাচোরা করেও নিতে পারবো। আবার ধরেন আপনার আহ, যদি সরাসরি কিনি সেটাও কিনতে পারবো। এখন আর কি অপশন আছে দেখি, কোনটা কোনটা, হ্যাঁ অবশ্যই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা স্টক কোথা থেকে দেখবেন বলেন তো, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই যে বিজনেস থেকে যাবেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ঠিক আছে। এটার জন্য স্টকটা আগে দেখে নেওয়া লাগতো, যাই হোক জাস্ট স্টকটা আপনাকে দেখাই। ক্লোজ, আমাদের কোনটা ছিল জিনিস, সাটা একটা ইয়া ছিল, সাটা কোথায়, এই যে ডেল সাটা পাওয়ার। হ্যাঁ, এটার কোয়ান্টিটি আমার এখন হয়েছে কত, 74। এটা কিনছি কটা আমি, হ্যাঁ আসবে তো। হ্যাঁ, এই যে 64টা,
এই যে একটু আগে যে কিনলাম, স্পেন্ড মানি করে কিনলাম 10টা, এই হলো 74টা। ঠিক আছে, বোঝা গেল তো? এটা ইনভেন্টরিতে চলে আসছে। হ্যাঁ, তো এখন দেখি আমরা এখানে আর কি বাকি আছে। আচ্ছা, ম্যানুয়াল জার্নাল, এটা আমরা নেক্সট ক্লাসে করব। জার্নাল আর হচ্ছে কিছু আলাদা কিছু জিনিস আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আচ্ছা, ট্রান্সফার মানি, আমরা এখান থেকে রিসিভ মানি স্পেন্ড মানি করলাম, আমরা ট্রান্সফার মানি কিন্তু ইয়াতেও পাইছিলাম, কুইকবুকে পাইছিলাম না? ওই যে জার্নালের উপরে ব্যাংক ডিপোজিট আর ট্রান্সফার, এটাও সেম জিনিস। জাস্ট ট্রান্সফার মানিতে ক্লিক করবেন। এখানে দেখেন খুব সিম্পল, একদম সহজ। সহজ কি, ফ্রম কোন ব্যাংক থেকে যাবে এবং টু কোনটাতে যাবে, ঠিক আছে, ডেট কোনটা হবে আর টাকা কি হবে, গল্প শেষ। এখানে আর কিছুই নেই। টাকা ধরেন দিলাম 100 টাকা। এখন তার আগে আপনি ব্যালেন্সটা যদি একটু দেখেন, আমরা যাব অ্যাকাউন্টিং থেকে চার্ট অফ অ্যাকাউন্টস। তাহলে যেটা ঘুরতেছে যে বুঝবেন কেমনি? চার্ট অফ অ্যাকাউন্টস আরবিএস এর কত আছে দেখেন তো, 12,427। 12,427। আর এই যে আমেরিকান, এটা কিন্তু জিরো। এটা জিরো মানে কি, এটা এটা কিন্তু ক্রেডিট কার্ড। আমরা একটা ব্যাংক আর একটা ক্রেডিট কার্ড অ্যাড করছিলাম। এখন যদি আপনি ব্যাংক থেকে, ধরেন এটা কোনো খরচই করেন নাই, ব্যালেন্স জিরো মানে এটা কোনো খরচ নেই, এখন যদি আপনি টাকা অ্যাড করেন তাহলে কি হবে? অবশ্যই যাবে, ওটা মাইনাস শো করবে। তখন ক্রেডিট কার্ডে কি হয়, যখন টাকা তোলেন তখন ওটা প্লাস ব্যালেন্স, যখন টাকা অতিরিক্ত থাকে তখন ওটা মাইনাস ব্যালেন্স। তাহলে আমরা আগের জায়গায় ফিরে যাই, 100 টাকাই দিই, কারণ ওটা তো জিরো, 100 দিলেই বোঝা যাবে, তাই না? আচ্ছা, এটা হলো রেফারেন্স দিলাম একটা, ধরেন ট্রান্সফার। রিলোড দেই, এ তো নিজেই এখনো রিলোড হচ্ছে, ওটা আবার আপডেট হবে কখন? 100 টাকা আসছে। আচ্ছা, এটা মাইনাস দেখাচ্ছে না কেন, একটু দেখি তো। ও না, এটা, হ্যাঁ, এটা আমরা ব্যাংক হিসেবে অ্যাড করছি, ক্রেডিট কার্ড হিসেবে করি নাই, সরি। হ্যাঁ, এটা আমরা ব্যাংক হিসেবে অ্যাড করছি, তাই তো বলি যে এটা মাইনাস দেখানোর কথা। এটা আমরা ব্যাংক হিসেবে অ্যাড করছি, যার কারণে প্লাস ব্যালেন্স দেখাচ্ছে, কিন্তু এটা যদি আমরা ক্রেডিট কার্ড হিসেবে অ্যাড করতাম তাহলে ব্যালেন্সটা দেখাইতো মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের জেরোর যেটা বেসিক ফাংশন সেগুলো আজকে শেষ। বেসিকের বাইরে কি আছে, নেক্সট ক্লাসে আমরা করব দুইটা জিনিস। একটা হলো জার্নাল। জার্নাল যদিও আপনারা সবাই বুঝেন, তারপর জার্নাল আমি আমার মতো করে দেখাই দিব। আর এটার সাথে করব আমরা একটা অ্যাপ ইন্টিগ্রেশন, ডেক্সট। ডেক্সট কি আপনাদেরকে দেখাইছিলাম? না, একটা অ্যাপ ইন্টিগ্রেশন দেখাবো এটার সাথে ডেক্সট। ওই যে আপনারা কেএলএম প্রজেক্ট করছেন না, ওইটার যে ওই যে পিডিএফ ফাইলগুলো ছিল না, ওই পিডিএফ ফাইল এখানে আপলোড করে দিলে ওটা অটোমেটিক পোস্টিংয়ে চলে আসবে। সবগুলো আপনি ড্রাফটে পাবেন, ড্রাফট। হ্যাঁ, এই যে বিলের ড্রাফট আছে না, আপনি ডেস্কে মনে করেন 150টা আপলোড করবেন, পাবলিশ করে দিবেন, এখানে এসে দেখবেন সব আপনার বিলের ড্রাফটে বসে আছে অটোমেটিক, আপনার কোথাও কোনো পোস্টিং দিতে হবে না। তখন খালি জাস্ট ওপেন করবেন আর অ্যাপ্রুভ করবেন। হ্যাঁ, না, এটা কুইক বুক জিরো দুটোতেই ইউজ করা যায়, দুটোতেই করা যায়। ঠিক আছে, ডেক্সট হাবডক দিয়েও করা যায়। হাবডকের লিঙ্কই আছে, আমি লিঙ্ক আছে এখানে হাবডক। আপনাদেরকে আমি আপনাকে আমি একটা অ্যাপস দেখাবো। ডেক্সটার সুবিধা হচ্ছে ডেক্সটা 15 দিনের জন্য ফ্রি দেয় আপনাকে এবং 150টা ট্রানজাকশন করতে দেয়। ঠিক আছে, তো আপনি 15 দিনে মোটামুটি এটা দেখে ফেলেন। আর ডেক্সটের পারচেস রেট মানে মান্থলি যে রেট, সেটা কুইক বুক জিরোর থেকেও বেশি। মানে কুইক বুক জিরো তো আপনি অ্যাকাউন্টিং করবে, তার আগের যে মূল কাজ ও তো করে দিচ্ছে। আপনি ছবিটা তুলে ছবিটা পোস্টিং করে দিবেন, ছবিটা পাবলিশ করবেন,
ও কোথায় বসতে হয় ও জায়গার মতো যায় বসে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। মানে ওখানে যে এই যে পিডিএফটার মধ্যে যে সাপ্লায়ারের নাম লেখা আছে, সাপ্লায়ার অটোমেটিক সাপ্লায়ারে ঢুকে বসে থাকে, আপনাকে কিছুই করতে হবে না। ঠিক আছে? তো যার কারণে আপনারা যেটা করবেন কি, একটা ইমেল দিয়ে একটা ডেস্ক খুলবেন, যেটা আপনার 15 দিন ব্যবহার করতে পারবেন। 150টা ট্রানজেকশন, মানে ধরেন বিল যদি আপলোড করেন 150, আপনার কেএলএম প্রজেক্টে 159টা বিল ছিল, আপনি ধরেন 150টা একবার আপলোড করে দিলেন, আর আর বাকি 9টা আপনি ম্যানুয়ালি করলেন, কথার কথা। ঠিক আছে? আপনারা করবেন কি, কয়েকটা ইমেল দিয়ে রেডি রাখবেন। ধরেন যদি হঠাৎ করে কোনো প্রজেক্ট পান, বড় প্রজেক্ট, ঠিক আছে, চট করে ডেস্কে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, 150টা আপলোড করা শেষ, ডেস্ক থেকে ডিসকানেক্ট করে দিবেন, ওটার আমার দরকার নেই। আর একটা দিয়ে খুলবেন, খুলে আবার 150টা করে ফেলবেন, যদি বড় কোনো প্রজেক্ট পেয়ে যান ইমেল দিয়ে। হ্যাঁ, তো আমি নেক্সট ক্লাসে ডেস্কটা দেখাবো, একদম ফুল ডেস্কটা দেখাবো, জার্নাল দেখাবো, আর টুকটাক যা আছে সব দেখাবো। আপনার এরপরে লাস্ট ক্লাস করাবো আপনাদেরকে আমি ব্যাংক রিকনসিলিয়েশন। পেরোল তো আপনি পারেন, এখানে এখানে দেখাতে হবে সেম জার্নাল। আচ্ছা, দেখাই দিব, অসুবিধা নেই। ওই জার্নাল যখন করাবো তখন পেরোল জার্নালটা দেখাই দিব। এখানেও পেরোল আলাদা করে কিছু করতে পারবো না, জার্নালই করতে হবে। ওকে, আর একটা আছে, সরি, আমি টুকটাক নেক্সট ক্লাসে অনেক জিনিস দেখাই দিব, এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস। হ্যাঁ, যেমন কনভার্সন ব্যালেন্স বলে একটা ব্যালেন্স আছে। যখন আপনি একটা ট্রায়াল ব্যালেন্স হাতে পান, সেখানে অনেক ব্যালেন্স থাকে না, এই সবগুলো ব্যালেন্স আপনি কনভার্সন ব্যালেন্সে গিয়ে একবারে অ্যাডজাস্ট করতে পারবেন, বুঝছেন? তো এই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আর ভিডিও তো থাকবেই, এছাড়াও যদি নতুন কিছু চলে আসে আমাকে বললে, আমি আপনাদের ক্লাস যদি নাও থাকে, আমি তারপরে ছোটখাটো ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব। এখন ওপেনিং এর ভিডিও দিই নাই। আচ্ছা, ভিডিও ভিডিও মনে হয় আসছে আমার কাছে। আচ্ছা, আর একটু মনে করেন তো, ওই দিনকে আমি ল্যাপটপ নিয়ে আসছিলাম, তাহলে তার মানে ওই দিন আপনাদের এটার ওপেনিং এর ভিডিওটা আমার করা হয়নি। আমি অন্য একটা ভিডিও দিব, যেটা এটা এটা তো কুইকবুকের মতো কোনো ঝামেলাই নেই, এটা জাস্ট ওপেন করলেই হয়। আমি অন্য একটা ক্লাসের ভিডিও দিব, আপনারা দেখে করে ফেলতে পারবেন, খুব সহজ, খুব সহজ। ঠিক আছে? না না, কোনো সমস্যা নাই, আমার অন্য ক্লাসের ভিডিও আছে তো, দিব। ওই দিন আপনাদেরটা আমি মনে হয় করতে পারিনি। হ্যাঁ, কারণ আজকে যে আমি আমার মানে ক্লাস, আপনাদের গত ক্লাসে আমি আমার সব নিয়ে আসছি, আমি ল্যাপটপে চার্জার আনতে ভুলে গেছি, বুঝছেন? তো এই জন্য আমি আমার সব কিছুই নিয়ে আসি মোটামুটি। আজকে আপনাদের আর করব না, নেক্সট ক্লাসে খুচরা জিনিস যা আছে নেক্সট ক্লাসে শেষ করবো। লাস্ট ক্লাসটা রাখবো হচ্ছে আপনাদের ঈদের আগে, পরের শুক্রবার, করবো আমরা নেক্সট ক্লাস, কারণ রবিবার পর্যন্ত আসলে হবে না। শুক্রবার পর্যন্ত আমি এটা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করে ঠিক করে নেব। আর এরপরও যদি ক্লাস লাগে, ওটা তো ঝড় বৃষ্টির কারণে নেটই নেই। না, ওইটা ওইটা ধরেন কি, আপনাদের যদি ক্লাস লাগে আমি করাবো, সেটা হচ্ছে আমার মোটামুটি মানে শুক্রবারে আমি মোটামুটি ফ্রি থাকি না আর কি। শুক্রবারে আমি একদম সকাল 8টার থেকে ব্যস্ত থাকি। আপনার শনিবার রবিবার যে কোনো দিন, মানে এরকম। না না, পারিবারিক কাজ না ভাই, বিজনেস না, আমি তো চাকরি করি, আর পাশাপাশি হচ্ছে ধরেন এরকম টুকটাক করার চেষ্টা করতেছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি ক্লাস লাগে, এখন আমার সাথে করতে গেলে না, টাইমগুলো একটু অড টাইম হয়ে যায়, হয় একটু বেশি সকাল হয়ে যায়, নাহলে একটু বেশি রাত হয়ে যায়, বুঝছেন? এখন যদি লাগে তাহলে আপনার ধরেন সবার তো আর লাগলো না, ধরেন দুইজন পাঁচজন আর লাগে, একটু সকালে উঠবেন একদিন, একটু সকালে বসবেন আমার সাথে একদিন। ঠিক আছে? আপনারা জানাবেন, আমি ডেট ঠিক করে অবশ্যই। ধরেন আপনার এখন তো আর রেগুলার ক্লাস থাকবে না, তখন আপনার সাথে আধা ঘন্টা বসলেই হবে, বুঝছেন? কেউ যদি কোনো নক পান, কেউ যদি কোনো কাজ পান, হ্যাঁ, আমাকে জানাবেন যে এইরকম একটা কাজ পাচ্ছি। ধরেন আপনার যে কাজের বিষয় সেটা আমারও জানা নেই, এরকম হতে পারে, কিন্তু আমারও তো উস্তাদ আছে, আমি তাকে নক দিব যে এরকম একটা প্রবলেম, আপনি দ্রুত আমাকে সমাধান দেন, তাই না? তাহলে আপনাদের পথগুলো যাতে স্মুথ হয়, এটার জন্য আমার চেষ্টা থাকবে সর্বোচ্চ, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনারা একটা কাজ করেন, আপনারা ওই যে আগের ক্লাসে ভাই বলতেছিলাম যে আপনারা
লিঙ্কডইন প্রোফাইলটাকে একটু রেডি করেন আস্তে আস্তে। আপনারা আগামী 6 মাসের একটা প্ল্যান নেন বা আগামী 1 বছর একটা প্ল্যান নেন। দিছিলেন? আচ্ছা, আপনি লিঙ্কটা আরেকবার দিয়েন তো, আরেকবার দিয়েন। মানে আপনারা হয়তো একটু দেরি হবে দেখতে, হয়তো বা আপনার একটু গুতাগুতি করা লাগবে, বাট গুতাগুতি আমি কিন্তু এটাতে বিরক্ত হই না। কারণ আপনারা যদি বিরক্ত না হয় গুতাগুতি করে আপনারটা আদায় করে নিতে পারেন, এটা হলো সবচেয়ে বড় কথা। ঠিক আছে, আপনারা এটা করেন। আমি এই যে আগের ক্লাসে বলতেছিলাম যে ইনডিডে যে জবগুলো আছে, এই জবগুলো করার জন্য আপনার মিনিমাম 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগে। ওরা বলে কুইকবুকে, সরি 2 থেকে না, 1 থেকে 3 বছর, কারণ মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাই কুইকবুকে, অথবা ম্যাক্সিমাম তাহলে 3 বছর। আমি এর উপর অন্তত দেখিনি, আপনাদের দেখা থাকতে পারে। এমনি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড চাই, প্লাস কুইকবুকের কাজের অভিজ্ঞতা চাই 1 থেকে সর্বোচ্চ 3 বছর। এই জবগুলোকে আপনার টার্গেট করেন। আপনার কুইকবুকের সার্টিফিকেটের বয়স কত? এখনো মনে হয় 1-1.5 মাস হয় নাই, তাই না? হ্যাঁ, তো ধরেন যে 2-3 মাস হয়েছে মনে করেন। এখন ধরেন আপনি কি করবেন, আপনি এই কুইকবুকের বয়স মানে সার্টিফিকেটের বয়সটা আপনার 1 বছর করতে হবে মিনিমাম। আপনি ইনডিডে আগে জবগুলো সার্চ দিয়ে দেখেন টাইপ কি কি, দেখলে আপনার একটা ধারণা হবে। এরপরে কি করেন, আপনি টার্গেট নেন যে আমি 1 বছর পরে এইরকম একটা জবে অ্যাপ্লাই করবো, কিন্তু তার আগে যদি আপনি কুইকবুক বা জেরো ভুলে যান, তাইলে কিন্তু আপনি যাই আর ওখানে অ্যাপ্লাই করতে পারেন, তখন আর আপনার মনেই থাকবে না। তার মানে কি, এই যে আমি যে আপনাকে ম্যাটেরিয়াল গুলো দিছি না, কাস্টমার ইম্পোর্ট করা, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইম্পোর্ট করা, প্রতি মাসে একটা করে কোম্পানি শেষ হবে, একটা করে কোম্পানি খুলবেন, খুলে প্রতি সপ্তাহে একবার করে আপলোড করবেন। এই আপলোড করবেন, প্রতি সপ্তাহে একটা করে বিল করবেন, একটা করে এক্সপেন্স করবেন, একটা একটা ব্যাংক যেটা দিচ্ছে ওইটাই একই ডাটা আপলোড করে একটা ব্যাংক রিকনসাইল করবেন। এরকম করতে থাকলে হবে কি, মাসে যদি দুটো একটাও করেন, আপনার 1 বছর পরে যা দেখবেন একটা ব্যাংক রিকনসাইল করতে, যেটা আপনার তো মুখস্থ, রিকনসাইল করতে আপনার লাগে 10 মিনিট। ঠিক আছে, এইটা প্র্যাকটিসে রাখেন। এটা কাজে দিবে কোন জায়গায়, যখন আপনি একটা জবে অ্যাপ্লাই করবেন, তখন আপনি এই যে ডাটাগুলো তো দিলেন যে আমি কাজ বাজ করি বা এরকম ইয়ে করি, তখন আপনি ভুলে যাবেন না কোনো স্টেপ, প্রতিটাই মনে থাকবে। ওরা কিন্তু আপনাকে স্টেপই জিজ্ঞেস করবে, তুমি যদি ব্যাংক রিকনসাইল করো তাহলে এই স্টেপে গিয়ে কি হবে, এই স্টেপে গিয়ে আমার এন্ডিং ডেট দিতে হবে, দিয়ে আমি রিকনসাইলে ক্লিক করবো, এগুলাই জিজ্ঞেস করবে, আর কিচ্ছু না। বুঝছেন? আর এইসব জবের মিনিমাম স্যালারি শুরু হয় $20,000 পার ইয়ার থেকে, এটা হলো একদম সর্বনিম্ন। আর যিনি ফুল অ্যাকাউন্টেন্ট, আপনি নিজে সার্চ করে দেখেন, নিজে দেখতে পাবেন বেতনগুলা। ফুল অ্যাকাউন্টেন্টের বেতন $80,000, $1,00,000, $1,20,000 পার ইয়ার। $80,000 মানে বাংলাদেশি টাকা 1 কোটি টাকার উপরে বছরে। তো এই জিনিসগুলা আপনারা এগুলো টার্গেট করেন, বুঝছেন? দেখেন আপনাদের ক্লাসে শুরুতে 15-20 জন ছিল, আজকে আপনারা 4-5 জন আছেন। আমার যেটা মনে হয় এই 4-5 জনে টিকে যাবেন যদি আপনার 6 মাসে 1 বছর একটা প্ল্যান করেন। হ্যাঁ, মানে সিরিয়াস না থাকলে তো আপনি ভাই কষ্ট করে এই পর্যন্ত আসতেন না, তাই না? তো আপনি দেখেন অনেকের আগ্রহ কিন্তু হারাই ফেলছে। মানে মানে কি, আমরা রেডি পিক আপ চাই, মানে এই যে আজকে শিখবো কালকে আমার কাজ চাই, ব্যাপারটা এরকম করলে হবে না। আপনি ওই জবটাকে টার্গেট করেন, টার্গেট করে আপনি নিজেকে আগামী 1 বছরে একটা জায়গায় ডেভেলপ করেন, ওই জবে অ্যাপ্লাই করেন। ভাই 10টা জবে, 20টা জবে। ইনডিড, INDEED, আজকের ভিডিওটা দেখবেন তাহলে এই কথাটা বারবার পাবেন। ইনডিড বলতেছি আমি, INDEED, indeed.com। আমি ইনডিড আর লিঙ্কডইন এত পছন্দ করি, এর কারণটা হচ্ছে ইনডিডও আপনার কাছে টাকা চায় না, লিঙ্কডইনও আপনার কাছে টাকা চায় না। হ্যাঁ, ইনডিডে প্রোফাইল খুলতে হয়, প্রোফাইলটা একটু সময় নিয়ে খোলেন। আপনার একটা সিভি আছে না, ওই সিভিটা দেখে আপনি আস্তে আস্তে, আপনাকে বলবে না যে আপনার আজকের মধ্যে সব শেষ করতে হবে, আপনি 2 সপ্তাহ সময় নেন না, আস্তে আস্তে একটা করে সেকশন আস্তে আস্তে রেডি করেন। ইনডিড প্রোফাইলটা যদি আপনি ঠিক মতো রেডি করতে পারেন, ইনডিড হচ্ছে কিসের মতো, ইনডিড হচ্ছে বিডি জবসের মতো, লিঙ্কডইনের মতো না। আর লিঙ্কডইন কিসের মতো, ফেসবুকের মতো। ফেসবুকে যেমন সোশ্যাল নেটওয়ার্ক, এটা হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্ক আপনি করতেছেন। আর ইনডিডে হচ্ছে সরাসরি জব পোস্ট হচ্ছে, আপনি সেই জবগুলোতে অ্যাপ্লাই করতেছেন। ঠিক আছে, এই জবগুলোতে অ্যাপ্লাই করলে আপনি যদি ধরেন প্রথম প্রথম জবে হবে কি, প্রথম প্রথম অ্যাপ্লাই করলে আপনি ডাক পাবেন না, কারণ কি, আপনার অ্যাপ্লিকেশনে অনেক কিছু ভুল থাকবে। ঠিক আছে, আপনি কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করতে করতে আস্তে আস্তে আপনি ভুলগুলো ধরতে পারবেন, এই এটা তো এখানে দেওয়া ঠিক হয়নি। এইভাবে করতে করতে যখন আপনি ঠিকঠাক মতো করতে পারবেন, তখন আপনি ওই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই এত বুদ্ধি আপনার, আপনি নিজে করেন না কেন? আর আপনি কি জানেন আমি করি নাই? আমি যে বর্তমান জবটা করি সেটা আমি কোত্থেকে পাইছি আপনি জানেন?
তাই না? আমার এই অভিজ্ঞতা হয়েছে বলেই আমি আপনাদেরকে বলতেছি যে ভাই এই লাইনটা সহজ, খালি একটু সময় লাগে আর কিছু না। একটু সময় দিয়ে আপনি একটু সময় দেন ভাই। আপনি যদি ধরেন মার্কেট প্লেসে কাজ করেন, ধরেন আপনি ফাইবার আপওয়ার্কে রেগুলার কাজ করতেছেন, আপনি এক বছরে কত টাকা কামাবেন আমাকে বলেন? বাংলাদেশি লোক এক বছরে কত টাকা কামাইছে আমাকে বলেন? এই যে লোক ইউটিউবে ভিডিও দেয় আমি এত টাকা কামাই, ও এক টাকাও কামায় না। ও এক টাকা কামাইলে ওর ইউটিউবে ভিডিও দেওয়ার সময় নেই, ও টাকা কামাই ইউটিউবের ভিডিওর থেকে। ঠিক আছে? বাংলাদেশে আপনি কত টাকা কামাবেন? এক বছরে 10 লাখ টাকা কামাবেন। হ্যাঁ, না ফাইবার শুরু হতো 5 থেকে, মানে মিনিমাম রেট দিবে $5, বুঝছেন? আচ্ছা এটা গেল না হয়, ধরেন আপনি কত 10 লাখ টাকা কামাবেন এক বছরে নতুন হিসেবে। কিন্তু আপনি এক বছর চেষ্টা করে যদি একটা চাকরি নিতে পারেন, আপনার ইয়ারলি স্যালারি হবে 25 লাখ টাকা যদি করতে পারেন। এবং এই চাকরিগুলোর মজার ব্যাপার কি জানেন? এই চাকরিগুলো আপনাকে সব কাজ করাবে না। ওই একটু আগের ব্যাচে বলতেছিলাম না যে একজন ফুল চার্জ অ্যাকাউন্টেন্ট, ধরেন আমি ফুল ওই কোম্পানির অ্যাকাউন্টেন্ট, আমার বেতন ধরেন $1 লাখ পার ইয়ার, আমার আন্ডারে লোক আছে 10টা। ঠিক আছে? এই 10টা লোকের কাজ কি? দুজন লোক দেখে অ্যাকাউন্টস পেয়েবল, দুজন লোক দেখে অ্যাকাউন্টস রিসিভেবল, দুজন লোক দেখে পেরোল, দুজন লোক দেখে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টসগুলো, অফিসিয়াল এক্সপেন্সগুলো দেখে। এইভাবে থাকে ওরা। কিন্তু আপনাকে মানে আপনি এসেই সব করে ফেলবেন এই লোক ওরা চাই না, এই লোক ওরা নেয়ও না। ওরা একজনকে ফিক্সড একটা রোল দেয়। তো আপনি যত কিছু এখানে শিখতেছেন সব কিছু আপনাকে করতে হবে, এরকম চাকরি আপনি পাবেনই না খুঁজে, বুঝছেন? তো আপনি যদি টার্গেট নেন এইভাবে করতে পারবেন এবং খুব ভালো করতে পারবেন। আপনি যদি আল্লাহ না করুক, মানে আল্লাহ যদি কপালে রাখে এরকম যে 20 লাখ টাকা বছরে একটা জব পাইছেন, 5 বছর চাকরি করলে তো আপনি কোটিপতি। সরি, 5 বছর চাকরি করলে তো আপনি কোটিপতি, তার কিছু লাগে? দেখ, এটা আমি বলতেছি না যে এটা স্বপ্ন, এই স্বপ্ন সম্ভব, সম্ভব। আমি পাইছি চাকরি এভাবে, বুঝছেন? আপনি নেন নাকি? আপনিও নেন? এটা করতে তো হবে। অনেক সময় লাগে, কতক্ষণ লাগছে জিজ্ঞেস করেন। আমার সেলস দেওয়ার পরে যখন এন্ড করলাম, এন্ড করার পরে আমরা প্লিজ রিটার্ন টু ওয়েবিনার। আমি তো ওয়েবিনারে গিয়ে দেখি না, আমার একটা হলো 19 তারিখ ছিল জুনের, আরেকটা হলো জুনের 10 তারিখ। আমি আর তুমি দুজনে এই ওয়েবিনার পরে আবার চলে গেলাম আমাদের ফার্স্ট টাইম। 5 টাকাটাই রিস্ক নিলাম যে তুই যাও, কারণ ফার্স্ট টাইম বারবার বলতে যদি আপনি ফেল করেন আপনি আবার সেলফ টেস্টে যান। আমি সেলফ টেস্ট আমার কমপ্লিট আছে। হ্যাঁ, আমার শুধু ওয়েবিনারে আমি জয়েন করি। আমার টাইম তো 2 মাস লাগবে। আচ্ছা, আমিও রিস্ক নিলাম। রিস্ক নিয়ে দেখছি প্রশ্নগুলো মোটামুটি যেগুলো ওই সেলফ টেস্টে দেখছি একবার হুবহু ওখান থেকে 30টা প্রশ্ন নেয়। আচ্ছা, আমার কষ্ট হয় না, যার কারণে কষ্ট হয় না। বুঝছি। দেখলাম যে ওখান থেকে ওরা কাছে প্রশ্নগুলো জাস্ট আমার, তাও আমার 6টা ভুল গেছে আমার ভুলের কারণে। আমি একটু দ্বিধাদ্বন্দ্ব করতে করতে দিয়ে বসছি। আচ্ছা, টাইম তো একটা না ভালোই না ওয়েবিনার দিয়ে করেন, ওয়েবিনার দিয়ে করেন। হুম, করেন করেন, শুরু করেন না। আরে এটা তো সমস্যা নাই। আপনি সবচেয়ে বড় সুবিধা দেখেন, আমি যখন এই সার্টিফিকেট নিয়েছি আমার নিজের, আমি নিজে বসছিলাম সকাল 9টা কি 10টায়, উঠছে বিরাট 8টায়। ওখানেও প্রশ্ন উত্তর দিবেন। মানে আমি আপনাকে বলি ওখানে কি, ওখানে আপনাকে ওই আর্টিকেল দিবে, আপনাকে আর্টিকেলটা পড়ে তারপর অ্যান্সার করতে হবে। মানে আপনি মানে মানে আন্দাজে একটা কিছু করে দেবেন তা ওরা চায় না, ওরা চায় আপনি পড়ে পড়ে করেন। মানে আমাদের তো এত সময় নেই, আমরা মোটামুটি একটা চেষ্টা নিয়ে করবো আর কি। সময়